রানুর কথায় ভরকে গেল কাকন। এর সাথে কথা বলাই বেকার। কিছু না বলে ছাদের দরজা দিয়ে ছাদে গেল। শুকনো মরিচ আর হলুদগুলো সুন্দর করে বাঁশের ডালায় রাখলো। রানুর হাতে দুটো ডালা দিয়ে নিজে সব জামা কাপড় রাখলো। রানু ডালা নিয়ে আগেই নেমে পড়লো। ছাদ থেকে নামবে অমনি কাকনের কানে কান্নার শব্দ এলো। মনে হচ্ছে কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কাকন শব্দ অনুসরণ করে বিপরীতে গিয়ে দেখলো সামিয়া হাঁটু ভাঁজ করে মুখ গুজে বসে আছে। হাসি খুশি সামিয়াকে কান্নারত অবস্থায় দেখে আঁতকে উঠল কাকন। কাকন এগিয়ে সামিয়ার মাথায় হাত রাখলো। সামিয়া মুখ তুলে কাকনকে দেখেই চোখ মুখ মুছে ফেলল। কাকন সামিয়ার কাছে বসে বলল, সামিয়া, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? সামিয়ার চোখের জলের বাঁধ যেন ভেঙে গেল। কাকনকে জড়িয়ে কেঁদে ফেলল সে। কাকন সামিয়ার পিঠে হাত বোলাতে বোলাতে বলল, শান্ত হও, এভাবে কাঁদছো কেন? বলো কি হয়েছে? কেউ কি বকেছে তোমায়? ভাবিজান, আমার খুব কষ্ট হইতেছে। কেন, কি জন্য তোমার কষ্ট হচ্ছে? আমার ওনারে খুব দেখতে ইচ্ছা করতেছে। কাকে দেখতে ইচ্ছে করছে? দাদা ভাইয়ের শহরের বন্ধু বকুল। ওনারে আমি ভালোবাসা ফেলছি ভাবিজান। এখন আমার ভালো লাগছে না কিছু। কি? তুমি কি বলছো? সবাই জানলে কি হবে ভেবে দেখেছো? বাড়িতে অশান্তি হবে, আর দাদাজান তো ভীষণ রাগ করবে। আমি জানি তো সেটা। উনিও কইছে উনি আমারে ভালোবাসে, আমারে বিয়া করব। কিন্তু আইজ আমার ওনার কথা খুব মনে পড়তেছে। আমি তারে ছাড়া বাঁচুম না ভাবিজান। সামিয়ার মুখে এমন কথা শুনে কাকন কিছু বলার ভাষা হারিয়ে গেল। কিন্তু তবুও সামিয়াকে শান্ত করতে বলল, বেশ, সে যখন বলেছে হয়তো সত্যিই তোমার বিবাহ করবে, তাহলে কান্না করার কি দরকার? কিন্তু আমার ভালো লাগতেছে না। যাওয়ার আগে একবার দেখতেও পাই নাই। শুধু শুনলাম দাদা ভাই নাকি ওনারে এগিয়ে দিতে গিয়েছিল। তুমি একটু জিগাও না যে উনি কিছু বলেছে কিনা। আমি কিভাবে বলবো ওনাকে? আর পরপুরুষের কথা শুনে যদি উনি রেগে যান? না, তোমার উপর রাখবো না। আমরা সবাই জানি দাদা ভাই তোমারে চোখে হারায়। হাত জোর কইরা কইছি ভাবিজান, তুমি দাদা ভাইরে বুঝাও ওনারে লগে বিয়া দিতে। কাকন এখন বেশ দ্বিধায় পড়ে গেল। রুফুলকে কি আদৌ বলা যাবে? হাজার হোক বড় ভাই হয়তো ছোট বোনের এগুলো মেনে নাও নিতে পারে। তবে সামিয়ার মুখে হাসি ফোটানোর জন্য বলতেই হবে রুফুলকে। কাকন সামিয়া চোখ মুখ মুছে নিজের সাথে করে ছাদ থেকে নেমে এলো। সামিয়াকে কক্ষে নিয়ে গিয়ে পানি দিল। তারপর বলল, আমি তোমার দাদাভাইকে বলতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আর কখনো কাঁদবে না। আমি আমার হাসি খুশি ননদটাকে দেখতে চাই। সামিয়া খুশিতে হেসে কাকনকে জড়িয়ে ধরল। বলল, তুমি খুব 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 ভালো ভাবিজান। আমি আর কোনোদিন কাঁদুম না। আজ রুহুলের কথা মতো বসার ঘরে বসে আছে দুলাল, সিরাজি, জামাল, হেলাল আর মহিবুল। সাথে আছে হিসাবের খাতা। যাকে যে দায়িত্ব দেওয়া হয় মাসের শেষে সেই হিসাব দিতে হবে। আর আজকের বৈঠকের আহ্বায়ক স্বয়ং রুহুল নিজে। রুহুল নিজের হিসাবের খাতা নিয়ে উপস্থিত হলো। সকলের কাছ থেকে খাতা নিল। রাতের নিরিবিলিতে সে সকল হিসেব মেলাবে। রুহুল এক পদক জামাল, হেলাল আর মহিবুলকে দেখল। তার চাচা যান যে দিন দিন অধঃপতনে যাচ্ছে, আর ছোট ভাই দুটো তারা তো আরও। তবে সে তো ভাই দুটোকে কম ভালোবাসে না, সর্বদা মনে করে তারা আপন 3 ভাই এবং 3 বোন। অথচ রুহুলকে যে 2 ভাই সহ্য করতে পারে না তা রুহুল ভালোভাবেই জানে। দুলাল সিরাজি কেসে উঠলেন, বললেন, কও রাহুল কি জন্য জরুরি তরফ তোমার? রুহুল বলল, দাদাজান, পুলিশ এখনো বের করতে পারেনি হাবিবুল্লাহকে কে মেরেছে। হ্যাঁ, সে তো আমরা সকলে শুনেছি। তো আমিও লোক লাগাইছি কে এই কামটা করলো। রুহুল 2 ভাইয়ের দিকে চেয়ে বলল, তোর কেউ জানিস হাবিবুল্লাহ সেদিন কোথায় গিয়েছিল? মহিবুল, জামাল, হেলাল 3 জন যেন এই ভয়টাই পেয়েছিল। হেলাল আমতা আমতা করে বলল, আমরা কেমনে জানবো দাদা ভাই? আমরা তো মঞ্জিলে আইছিলাম আপনার বিয়া কামে ব্যস্ত হইয়া। রুহুল এবার ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, ও তাহলে আমি যে সাজুর থেকে শুনলাম তোরা আমার বিয়ের দিন থেকে হাবিবুল্লাহকে খুঁজছিস, সেটা কি মিথ্যা? জামাল ঘামতে শুরু করলো। ইদানিং অল্প চিন্তাতেই তার শরীর ঘামে, কেঁপে ওঠে হৃৎপিণ্ড সহ সারা শরীর। জামাল বলল, বাপ রাহুল, তুই তোর ভাই গো সন্দেহ করতাছস? আমিও ও গো কইতেছিলাম খুঁজতে, পাই নাই, দেইকা খোঁজ লাগাইছিলাম।
আর আমরা কেমনে জানতাম রে মায়েরা গেছে গা? সেটা তো আমাদেরও জানানো যেত। গোপনে কেন খুঁজছিলেন চাচাজান? জামাল বলল, কারণ আমরা চাই নাই তোর বিয়েতে অশান্তি হোক, আব্বাজানও চিন্তা করতো তাই আর কি। রুহুল স্পষ্টভাবে বলল, আমিও বিশ্বাস করি যে নিজেদের বিশ্বস্ত চাকরকে হত্যার মতো পাপ আপনারা করবেন না। তবে যে এই নিকৃষ্ট কাজ করে থাকুক না কেন, আমি রাহুল সিরাজ তাদের ছাড়বো না। রুহুলের হুঁশিয়ারি বার্তায় যেন কেঁপে উঠল তারা। রুহুল দুলাল সিরাজের কাছে বসলেন, তারপর বললেন, দাদাজান, আমার একটা প্রস্তাব আছে। হাবিবুল্লাহ বরাবরই আমাদের লোক ছিল। তার আয়ের উৎসও তাই সিরাজদের মঞ্জিলই ছিল। ঘরে তার মা, স্ত্রী এবং ছোট একটা সন্তানও আছে। আমি চাচ্ছিলাম তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে। আল্লাহর রহমতে আমাদের কোনো কিছুর অভাব নেই, তাই তাদের যাবতীয় খরচ যদি সিরাজি মঞ্জিল বহন করে। বলেই রুহুল দাদাজানের মুখ পানে চেয়ে রইল। রুহুলের প্রস্তাব দুলাল সিরাজের ভীষণ পছন্দ হলো। হ্যাঁ, রুহুল তো ঠিকই বলেছে, তারই তো আগে ভাবা উচিত ছিল। দুলাল সিরাজি খুশি হয়ে বললেন, উত্তম প্রস্তাব এটা। আমারই এটা ভাবা উচিত ছিল। তুমি আমার সিরাজি বংশের যোগ্য পাত্র, এর জন্যই এত বুদ্ধিশুদ্ধি তোমার। রুহুলের প্রশংসা শুনে বাকি তিনজনের মুখে যেন আধার নেমে এলো। সর্বদা রুহুলই দুলাল সিরাজির কাছে প্রিয় পাত্র, আর তারা চেয়েছে দেখে যায়। দুলাল সিরাজি আবারও বলল, মহি আর হেলাল, কাইলি যাবি তোরা দুইজন হাবিবুল্লার বাড়ি। তোকে যা যা লাগে সব দেওয়া হইব, আর হাতে নগদ কিছু টাকা পয়সাও দিয়ে আসিস। হেলাল আর মহিবুল দাদার কথায় সম্মতি জানালো। অন্যদিকে রুহুল ভাবছে সে তো এই প্রশংসার যোগ্য না, কারণ হাবিবুল্লাহর পরিবারের দায়ভার নিতে বলেছে গতরাতে তার বিবিজান। সে নিজেও প্রশংসিত তার বিবিজানের এত সুন্দর চিন্তা ভাবনা করার জন্য। বিবিজান না বললে বোধহয় হাবিবুল্লাহর পরিবারের দুর্ভোগ নেমে আসতো। ভাগ্যিস বুদ্ধিটা দিয়েছিল। তবে মাথায় একটা চিন্তা বারংবার ঘুরপাক খাচ্ছে, হাবিবুল্লাহকে মারলোটাকে। কাকুন রাতের খাবার তৈরি করছে। সে এখন বেশ সংসারী হয়ে গেছে, বলা যায় শাশুড়ির সাথে তাল মিলিয়ে সব কাজ করে। সামিয়া খুশি হয়ে হেসেলের কাছে বসলো। সেখানেই রুটি ভাজছে কাকন, আর বাকিরা অন্য কাজ করছে। সবাই মিলে রুহুল, মহিবুল, হেলাল এদের ছোটবেলার গল্প বলা বলি করছে আর কাকনকে শুনে হাসছে। তার বেশ মজা লাগছে এগুলো শুনতে। দাদিমার সাথে রুহুলের ছোটবেলায় করা খুনসুটিগুলো বেশি বিনোদন দিচ্ছে তাকে। সামিয়া কাকনকে বলল, ভাবিজান, আপনার ছোটবেলা কেমন আছিলেন? কি কি দুষ্টুমি করেছেন? কাকনের হাতের খুন্তি যেন থেমে গেল। সকলে কাকনের উত্তরের আশায়। কাকন যে চুলোয় রুটি দিয়েছে তার খেয়ালই নেই তার। আসলে তো দুষ্টুর মহারানী ছিল সে। মায়ের হাতে কত মার খেয়েছে, অথচ আজ মা নেই। সে তার জগতে বিচরণ করতে ব্যস্ত। সামিয়ার ধাক্কায় হুঁশ ফিরল। কাকন রুটি নামিয়ে মাথা নত করে খাবার কাজে মন দিল। মালেকা উৎসুকভাবে বলল, কি গো রুহুলের বউ, ধ্যান ধইরা রইলা কেন? আমরাও শুনি তুমি কেমন আছিলা। আচ্ছা, তোমার বাপ মা কি করতো গো? কাকন এক পলক মালেকার দিকে চাইল। শুভা বুঝতে পারলো কাকনের হয়তো মন নষ্ট হয়ে গেছে। শুভা বলল, থাক মালেকা, ওকে এগুলো বলো না। মেয়েটার অল্প বয়সে বাপ মা হারা হয়ে গেছে, ওর মনের অবস্থা ভিন্ন। মালেকা বলল, হেইডাই তো জানবার চাই রুহুলের বউ, কেমনে হইল এতিম? কাকন ছোট্ট নিঃশ্বাস ত্যাগ করে বলল, আমি এতিম ছিলাম, তবে এখন আর এতিম নই ছোট মা। আমার 4টা মা আছে। ফাতিমা আপা, আম্মা, আপনি আর চাচি আম্মা আমার 4জন মা। আব্বাও আছে, দাদা দাদি, ভাই বোনও আছে। তাই আর এখন আমি এতিম নই। কাকনের কথা সকলের হৃদয় স্পর্শ করলো। মালেকারও বেশ মায়া হলো। দাদিমা মালেকাকে স্পষ্টভাবে বললেন, আজকার পর নাত বউরে কেউ আর ইতিম কইব না, আর যে ওরে ইতিম কইব মনে কইর সিরাজির আম্মার সাথে লাগতে আইসো। দাদিমা কাকনের কাছে গিয়ে বলল, তুই ইতিম না, আমরা সকলেই আছি তাই না? তুই মন মরা কইরা থাকিস না, ঠিক আছে নাত বউ? সামিয়া মুখ ছোট করে বলল, ভাবিজান, আমি বুঝি নাই আপনার মন খারাপ হইব, আমারে মাফ কইরা দেন। কাকন মিছে হেসে বলল, তোমার কোনো দোষ নেই, আর আমার মন খারাপও হয়নি। তুমি আমার ছোটবেলার সম্পর্কে শুনবে? সকলেই উৎসুক হয়ে চাইল কাকনের পানে, যেন সকলেই জানতে চায়। কাকন বলল, আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম আমি। বাবার চোখের মণি, আর মাও অনেক আদর করত। বাবা মার আদর ভালোবাসায় সারা দিন আনন্দে কেটে যেত।
আমার সই ছিল, ওদের সাথে কত খেলেছি। 13.5 বছর জীবনে আনন্দের কোনো অভাব ছিল না, কিন্তু তারপরেই সেই ভয়াবহ দুর্ভিক্ষ জীবন থেকে সব আনন্দ কেড়ে নিয়ে গেল। বাবা মা আমাকে ছেড়ে চলে গেল না ফেরার দেশে। যখন আমার হুঁশ হলো তখন আমি মহিলাশালায়। আমাকে কখন মহিলাশালায় আনা হয় আমার মনেই নেই। আমি নাকি ওই যে নিমতলির পানিতে ভেসেছিলাম, হয়তো পানির সাথে ভেসে এসেছিলাম, কিন্তু সেই দুর্ভিক্ষ আমার সব কিছু ভাসিয়ে নিয়ে গেছিল, যা হয়তো আর কোনো দিন ফিরে আসবে না। সকলেই কাকনের কথা শুনে স্তব্ধ। এইটুকু বয়সে কতটা কষ্ট সয়েছে কাকন। কাকনের চোখ দিয়ে ধারা বইছে। কাকন হাতের উল্টো পিঠ দিয়ে মুছে মুখে হাসি টানলো, তারপর আবার রুটি ভাজতে শুরু করলো। অথচ সকলে নীরব হয়ে গেল কাকনের কথায়। আর কাকন এমন ভাব করলো যেন কিছুই হয়নি। কেউ আর কথা বাড়লো না, চুপচাপ কাজ করে গেল। রাতে সব কাজ শেষে কাকন কক্ষে গেল। দেখলো রুহুল চেয়ারে বসে খাতায় লেখালেখি করছে। কাকন রুহুলের কাছে দাঁড়ালো। মুখ ফুটে সামিয়ার কথাটা বলতে চায়, কিন্তু বলতে পারছে না। রুহুল হিসেব করছিল। কাকনকে দেখে চোখ খাতায় নিবদ্ধ রেখেই বলল, কিছু বলবেন বিবিজান? কাকনের কথা যেন গলায় আটকে গেল। রুহুল আন্দাজ করে বলল, ভয় নেই, যা ইচ্ছে বলতে পারেন। কাকন আমতা আমতা করে বলল, আসলে সামিয়া মানে আপনার। কাকনের কথা শুনে রুহুল খাতা বন্ধ করে রাখলো। তারপর কাকনের কোমর জড়িয়ে নিজের কোলে বসিয়ে বলল, সামি আমার কি? কাকনের আবারও কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। তবুও বলল, আসলে বিয়েতে আপনার যে একটা শহুরে বন্ধু এসেছিল, তাকে সামিয়া বিয়ে করতে চায়। রুহুল কাকনের কাঁধে থুতনি রেখে না জানার ভান করে বলল, ও আচ্ছা, তো আমার কি করতে হবে? সামিয়া বলল আপনি চাইলেই ওদের বিয়ে হবে। দাদাজান সহ সকলেই আপনার কথা শোনে। জানেন, সামিয়া আজ অনেক কেঁদেছিল, আমার ভীষণ মায়া লেগেছে। আপনি ওর ইচ্ছেটা পূরণ করুন না। ভেবে দেখবো। না না না, ভেবে দেখা যাবে না। সামিয়া আমায় বলেছে আপনাকে রাজি করাতে হবে, যেন আপনিও বাড়ির সকলকে রাজি করাতে পারেন। রুহুল কাকনকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। নিজে আতশোয়া হয়ে কাকনের গালে হাত রেখে বলল, আমার আদরের ছোট বোন সামিয়া, ওর ভালো মন্দ দেখার বিষয় আমার। আমি চাই বকুল ওর পরিবারকে নিয়ে আসুক। আমি কখনো যেচে বন্দিতে যাব না। বকুল যদি ওর পরিবারকে নিয়ে আসে তাহলে আমার কোনো আপত্তি নেই। কাকন রুহুলের উত্তরে খুশি হলো, বলল, বেশ, আমি সামিয়াকে বলবো অপেক্ষা করতে। রুহুল হেসে নাকে নাক ঘষে বলল, কিন্তু রুহুলের হাসি গায়েব হয়ে গেল। সে ভালোভাবে খেয়াল করলো কাকনের চোখ লাল হয়ে আছে, যা থেকে স্পষ্ট বোঝা যায় কাকন কেঁদেছে। রুহুল চোখে হাত রেখে বলল, আপনি কেঁদেছিলেন বিবিজান? কাকন এই কথা শুনে অপ্রস্তুত হয়ে গেল। রুহুল আবারও বলল, কি হলো বলুন বিবিজান? না মানে আসলে আমার বাবা মার কথা মনে হয়েছিল। অনেক দিন হলো ফাতিমা আপ্পাকেও দেখি না, ওদের কথা খুব মনে পড়ছিল, আর আমার মহিলাশালায় যেতে ইচ্ছে করছে। রুহুল কাকনের হাত নিজের হাতের মুষ্টিতে নিয়ে বলল, আগামীকাল সকালে আপনাকে মহিলাশালায় নিয়ে আসবো, সারাদিন থাকবেন সেখানে। এবার খুশি তো? কাকন প্রচন্ড খুশি হয়ে গেল। 28টা দাঁত বের করে হেসে মাথা নেড়ে জানালো সে খুব খুশি। রুহুল কাকনের চোখে চুমু খেয়ে কাকনকে বুকে নিয়ে শুয়ে পড়ল। তারপর বলল, আপনার সকল ইচ্ছে শুধু আমাকে একবার জানাবেন বিবিজান। সেই ইচ্ছেগুলো পূরণ করার দায়িত্ব আমার। আপনার মুখের হাসি আমি সব চাইতে বেশি ভালোবাসি বিবিজান। রুহুল তার বিবিজানকে দেওয়া কথা রেখেছে। সকালে খাওয়ার পর সিরাজি মঞ্জিলের সকলকে রাজি করিয়েছে যেন কাকনকে মহিলাশালায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। রুহুলের কথায় কেউ আপত্তি না করলেও আপত্তি করেন দাদিমা, কিন্তু রুহুলের জেদের কাছে তাকেও হার মানতে হয়। কাকনও বেশ খুশি হয় মহিলাশালায় যাওয়ার অনুমতি পেয়ে। গরুর গাড়িতে চলল কাকন মহিলাশালার উদ্দেশ্যে। পাশেই বসে আছে রুহুল। সিরাজপুরে মেয়েদের বেপর্দা ভাবে চলা নিষেধ। বোরখা না পরলেও মাথায় আঁচল দিয়ে চুল সহ মুখ ঢেকে চলতে হয়। আর সেখানে কাকন সিরাজি মঞ্জিলের বউ, তাই সেও বোরখা পরে কেবল চোখ দুটি বের করে রেখেছে মহিলাশালায়। চারপাশে নজর বোলালো কাকন। 1 সপ্তাহ পর আবার এই রাস্তা, যেন কত বছর দেখা হয় না। কাকনের মনে হচ্ছে এই 5 মিনিটের পথ যেন শেষ হচ্ছে না। তবে বহুদিন পর গরুর গাড়িতে কাকনের ভালোই লাগছে, সাথে প্রকৃতির ছোঁয়া পাচ্ছে। পথ চেয়ে দেখতে দেখতেই মহিলাশালায় পৌঁছে গেল কাকন। গাড়ি থেকে রুহুল হাত ধরে কাকনকে নামালো। রুহুলের হাত ভর্তি দই, মিষ্টি আর কিছু বাজার।
কাকন নামার পরেই দৌড়ে মহিলাশালার গেট ভেদ করে ভেতরে চলে গেল। কাকনের দৌড় দেখে রুহুল হাসলো। তার বেবিজান এখনো বাচ্চাই রয়ে গেছে। রুহুল ও মহিলাশালার ভিতরে প্রবেশ করলো। কাকন মহিলাশালার ভিতরে ঢুকেই মুখের নিকাব খুলে ফাতিমাকে পিছন থেকে জাপটে ধরলো। অঝরে ঝরতে লাগলো চোখের পানি। ফাতিমা হঠাৎ আক্রমণে বিব্রত হলো, কিন্তু কাকনকে দেখেই নিজের বুকে জড়িয়ে নিল। ফাতিমাও কাঁদতে লাগলো। ফাতিমা এবং কাকন দুজনেই যেন শূন্য বুক পরিপূর্ণ হলো। কাকনের আগমনী বার্তা শুনে সকল মেয়েরা ছুটে এলো। নূপুর, ফুল, রীতা কাকনকে দেখেই হাত এগিয়ে দিল। কাকন ফাতিমাকে ছেড়ে ওদেরকেও জড়িয়ে ধরলো। সকলের সাথে চোখের পানি মুছে হাসি মুখে কথা বলতে লাগলো। দূর থেকে কাকনের এ সকল কীর্তি দেখছিল রুহুল। কাকনের চোখের পানি দেখে কিছুটা খারাপ লাগলো, এখন হাসি মুখ দেখে স্বস্তি লাগলো। রুহুল এগিয়ে গেল ফাতিমার কাছে, গিয়ে বলল,